এই কাহিনীটি হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল এবং ধনী সাম্রাজ্যের। এমন একটি সাম্রাজ্য যেখানে যখন একটি নতুন রাজা প্রতিষ্ঠিত হতো তার পুরো শরীর সোনার ডাস্ট দিয়ে ঢেকে দেওয়া হতো। এরপর তাকে নদীতে পাঠানো হতো যেন সে সোনার ডাস্ট ধুয়ে নিজেকে শুদ্ধ করতে পারে। এটি এমন একটি সাম্রাজ্যের গল্প যেখানে এত সোনা ছিল যে তার প্রতিটি বিল্ডিং সোনার তৈরি ছিল। এমন একটি শহর যার নাম তো সবাই জানতো, কিন্তু তার সত্যতা কেউ জানতো না। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা সেই শহর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং সেই শহরটির নাম হলো বন্ধুরা, এই গল্পটি শুরু হয় 3300 বছর আগে, আনুমানিক 1270 বিসিতে, যখন দক্ষিণ আমেরিকার উচ্চভূমিতে কুন্দিনামার্কা এবং বয়াকারের মতো কিছু আদিবাসী সভ্যতা ছিল। এই উপজাতিগুলো আজকে মুইস্কা নামে পরিচিত। যদিও আপনি এদের নাম প্রথমবার শুনছেন, তবে আর্কোলজিক্যাল অভিযানে আমরা এই পর্যন্ত যে প্রমাণ সংগ্রহ করেছি তার মধ্যে অগ্রগতির দিক থেকে এই উপজাতিগুলোকে মায়া, ইনকা এবং অ্যাজটেক সভ্যতার সমতুল্যতায় পাওয়া গেছে। তবে আশ্চর্যের বিষয় যে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত সভ্যতার মধ্যে এদেরকে গণনা করা সত্ত্বেও আমরা মায়া এবং অ্যাজটেক সভ্যতা সম্পর্কে তেমন কিছুই জানি না। বহু শতাব্দী ধরে মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতো না, যার মানে হতে পারে তারা বছরের পর বছর ধরে নিজেকে আড়াল করে রেখেছেন পুরো পৃথিবী থেকে, যা এই সভ্যতাকে এখন পর্যন্ত অন্য সব সভ্যতার চেয়ে অনেক বেশি রহস্যময় করে তুলেছে। এই হিডেন সাম্রাজ্যটি সর্বপ্রথম 1537 সালে পুরো পৃথিবীর সামনে উপস্থাপন করা হয়, যখন স্প্যানিশ অভিযাত্রীরা এক মাইথিক্যাল শহরের সন্ধানে কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় পৌঁছেছিল। তিনি এমন একটি নদীর গল্প শুনেছিলেন যেখানে লস্ট সিটি অফ গোল্ড শহরের কোনো লোকেরা তাদের সোনা ফেলে দিত। এরপর 1545 সালে যখন তিনি প্রথমবারের মতো লেক গুয়াটাবিটায় আসেন, তখন তিনি এবং তার টিম সেই লেকের সকল পানি বালতি দিয়ে বের করতে থাকে। আর 3 মাস পর আশ্চর্যজনকভাবে এই জায়গায় এত সোনা পাওয়া যায় যার মূল্য আজকের তারিখে 80 লাখ টাকার বেশি। আজকাল এই সাম্রাজ্যের লোকেদের রয়্যালিটির তুলনায় এই সোনার কোনো মূল্যই নেই, বাট দ্য ফ্যাক্ট ইজ এই সোনা লেকের মধ্যে এমনিতেই পড়েছিল। এখন এটাই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে শুধুমাত্র সোনার শহর সম্পর্কে এই সমস্ত গল্প সত্য নয়, বরং এই লেকে সোনা পাওয়াটাও এই কথা এফার্মেশন ছিল যে সেই লোকেরা এত সোনা এমনিতে যদি লেকে ইউজলেস ভেবে ফেলে দেয় তাহলে আসলে তাদের কাছে কত সোনা থাকতে পারে। আর এইখান থেকে শুরু এক্সপ্লেনেশন ফাইন্ড এল ডোরাডো, একটি স্প্যানিশ শব্দ যার ইংরেজি আক্ষরিক শব্দ দ্য গোল্ড। কিন্তু ফাইনালি স্প্যানিশ অভিযাত্রীদের স্বর্ণ খোঁজার চেষ্টাকে সম্পূর্ণ হয়েছিল লেক গুয়াটাবিটার সন্ধান পাওয়ার আগে এল ডোরাডোর কাহিনী পুরো পৃথিবীতে ঝড়ের মতো ছড়াতে থাকে। কিন্তু এটি একটি সুনামিতে পরিণত হয়। 1535 সালে রচিত এক বর্ণনায় গঞ্জালো ফার্নান্দেজ একটি স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করেছিলেন যা এই হারানো শহরের কেসটিকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছিল। তিনি তার লাস্ট ইন্ডিয়াস নামক বইটিতে লিখেছেন, অনুষ্ঠান চলাকালীন রাজারা সোনার পুরোপুরি এমনভাবে হাঁটতেন যেন সেটা সোনা নয় বরং লবণ লাগিয়ে হাঁটছেন। গঞ্জালো তার বইয়ে এটাও লিখেছেন, সেখানকার মানুষের জন্য গোল্ড এতটাই কমন ছিল যে একজন রাজার পক্ষে সোনার পরে হাঁটা খুবই লজ্জাজনক বলে মনে করা হতো। এবং সবচেয়ে মজার বিষয় হলো এমন কিছুই নেই যা গঞ্জালোর এই স্টেটমেন্টকে সমর্থন করে। গঞ্জালো নিজেই সেই লোকেদের দেখেছেন, কিন্তু আমরা সবাই জানি যে কেউ যদি সমাজে অনেক সম্মান পায় তবে কেউ সে কি বলে তা যাচাই বা প্রশ্ন করার চেষ্টা করে না। যাই হোক, 1535 সালের আগেও এই জায়গায় স্প্যানিশ শাসকদের আগ্রহ ছিল। তারা সবসময় শুনতো যে দক্ষিণ আমেরিকার বনের মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে যারা অত্যন্ত ধনী ছিল, যে কোনো আগেই গুজবের মতো ধরা হয়েছিল। কিন্তু 1531 সালে স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারো যখন পেরুর ইনকা সাম্রাজ্য জয় করেছিল, তখন স্প্যানিশ লোকেরা বুঝতে পেরেছিল যে সম্ভবত তারা যা শুনেছিল তা কেবল একটি গুজব নয়। আর এই রিয়ালাইজেশনের সাথে সাল 1531 থেকে 1538 পর্যন্ত জার্মান বিজয়ী নিকোলাস ফার্ডিনান্ড এবং জর্জ বন্ড মাল্টিপল পেজ এক্সপ্লোর করে এল ডোরাডোর খুঁজে। যদিও তারা কিছুই খুঁজে পায়নি, তবে তা সত্ত্বেও তারা আমা ছাড়েনি। 3 বছর পর 1541 সালে ফিলিপ বন্ড ফুলটন প্রায় 1500 জন মানুষকে নিয়ে পুনরায় এল ডোরাডো খুঁজতে শুরু করে। কিন্তু বছরের পর বছর ঘুরে জ্বর এবং ক্ষুধার কারণে তার দলের মাত্র 40 জন মানুষ সার্ভাইভ করতে পারে। এখন নিরাশ হয়ে ফিলিপ যখন 40 জনকে নিয়ে ফিরছিলেন, তখন কেউ তার দলকে আক্রমণ করে, যাদের থেকে কোনোভাবে বেঁচে গিয়ে 1546 সালে যখন তিনি তার বুলিং কান্ট্রিতে ফিরে আসেন, তখন তিনি আসার সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর দীর্ঘ
50 বছর পর 16 শতকে স্যার ওয়াল্টার রেলি এই শহরটিকে দুবার খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুবারই ব্যর্থ হয়ে দেশে ফেরার পর তীরদ্রোহিতার অভিযোগে নিজ দেশই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 20 শতকে কর্নেল পার্সি ফাউসেটো লস্ট সিটি অফ সিগারেট খোঁজার জন্য বের হন, কিন্তু 1925 সালের দিকে তিনি দক্ষিণ আমেরিকার জঙ্গলে অদৃশ্য হয়ে যান এবং তার সাথে যাওয়া পুরো টিম আর কখনো ফিরে আসেনি। বন্ধুরা, এল ডোরাডোর গল্প এমন অনেক কাহিনীতে ভরপুর। এতক্ষণ ভিডিওটিতে আপনারা হয়তো একটি জিনিস লক্ষ্য করেছেন, যেখানে মানুষেরা সেই শহরটি খোঁজার জন্য ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউ জঙ্গল থেকে ফিরে আসতে পারেনি, অথবা ফিরে আসলেও তাকে তার নিজ দেশ দেশদ্রোহী ঘোষণা দিয়েছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে। আর এই কারণেই অনেকে এই শহর খোঁজাকে অভিশাপ বলে মনে করেন। কিন্তু লুক এত বড় জিনিস, তাই অভিশাপ সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও মানুষ বারবার শোনার প্রতি আকৃষ্ট হয়, যা আসলে কখনো একজিস্টই হতো না। আর এটাই এল ডোরাডোর সবচেয়ে বড় সত্যতা। বন্ধুরা, এমন অনেক ঐতিহাসিক রেফারেন্স রয়েছে যা এল ডোরাডোকে একটি সোনার শহর হিসাবে বর্ণনা করে, কিন্তু বাস্তবতা হলো এল ডোরাডো আজই এই এবং ইতিহাসে কখনো ছিল না। এখন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যারা এই বিষয়টি লিখেছেন তারা সবসময় এই সম্পর্কে লিখেছেন, যেখানে তারা একজন ব্যক্তির কথা বলেছেন। এল ডোরাডোর মানে মুক্ত হয়নি, সেই সাথে এল ডোরাডোর আরো একটি মানে হয়, যেই প্রসঙ্গে এটি সর্বদা এই জায়গার নাম নেওয়া হয়, এবং সেই দ্বিতীয় অনুবাদটি হলো গ্লাইডেড ওয়ান, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার পুরো শরীরে সোনার আস্তরণ রয়েছে। ইতিহাসে এটা সোনার শহর নয়, সোনার মোড়ানো মানুষের কথা বলা হয়েছে। এল ডোরাডো সম্পর্কে লেখার সময় এর অরিজিনাল লেখক কোনো জায়গার বর্ণনা দেননি, বরং এমন একটি প্রথার বর্ণনা দিয়েছে যার অধীনে জঙ্গলে বসবাসকারী উপজাতির লোকেরা তাদের নতুন রাজাকে তার পদ দেওয়ার জন্য তাকে সম্পূর্ণরূপে গোল্ড ডাস্টে কাভার করে নদীতে পাঠাতো। তারপর সেই রাজা কিছু পুরোহিতদের সাথে লেক গুয়াটাবিটায় গিয়ে তার সোনার দুলো ধুয়ে ফেলতেন এবং তার সমস্ত সোনার গহনা এবং মূল্যবান কিছু ধাতু ফেলে দিতেন, একরকমের নতুন জীবন শুরু করার জন্য নিজেকে শুদ্ধ করার প্রতীক হিসেবে। এখন দেখুন, এটি একটি ফ্যাসিনেশন এর বিষয় ছিল, কারণ ইউরোপ কখনো কল্পনা করেননি যে দক্ষিণ আমেরিকার উপজাতিরা এত ধনী হবে এবং তারা সামান্য সোনারও মালিক হবে, যার কারণে অনেক লেখক এই বিষয়ে অনেক কিছু লিখেছেন, যার মধ্যে গঞ্জালো ফার্নান্দেজ নাও এর উদাহরণ আমরা ইতিমধ্যে দিয়েছি। এখন এর মতোই অনেক লেখক তাদের স্টেটমেন্টে দাবি করেছিলেন গুয়াটাবিটা লেকের ভিতর পুতুল গহনা পাওয়া গেছে এবং পুরো একটি সোনার শহরের অস্তিত্ব রয়েছে, যার কারণে তখন সারা বিশ্ব ভাবতে শুরু করেছিল যে সোনার শহর সত্যিই আছে। এবং এল ডোরাডোতে যে জিনিসের উপর সোনার প্রলেপের কথা বলা হয়েছিল, সেই জিনিসটি একজন ব্যক্তি নয়, বরং এখানে একটি পুরো শহরের কথা বলা হয়েছে। আর এই শব্দের সাথে যুক্ত অর্থের মিসকিন্ড্র প্রেডিকশনের কারণে অনেক বড় পর্যায়ে এটি ভ্রান্ত ধারণা মানুষের মাঝে তৈরি হয়েছে। এই অ্যামাজন বনের মাঝখানে এখনো সোনার শহর রয়েছে এবং এই কারণে বিগত বহু শতাব্দী থেকে আজও অব্দি মানুষ সাউথ আফ্রিকার বনে ঘুরে বেড়ায় সোনার শহরের আশায়, একটি এমন অনন্য শহরের সন্ধানে যা কখনো এক্সিস্টই করতো না। এখন দেখুন, ইউটিউবে এমন হাজার ভিডিও রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন থিওরিতে এই সোনার শহরকে প্রমাণ করতে চেয়েছে, কিন্তু কোথাও না কোথাও আজ ইনকমপ্লিট তথ্যতে এই মিথ্যা আরো ছড়িয়ে পড়ে, যার কারণে আজও বেশিরভাগ মানুষ এল ডোরাডোর সত্যতা জানেনি এবং এল ডোরাডোকে একটি সোনার শহর হিসেবে দেখে। এখন আপনি আমাকে বলুন যে আসলে কি এল ডোরাডো একটি জায়গার নাম ছিল, নাকি একটি ব্যক্তির নাম ছিল, নাকি পরবর্তীতে প্রথার গুজব বাড়ানোর জন্য মানুষের সামনে বড় করে পেশ করা হয়েছে? আপনি আপনার মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। বন্ধুরা, এরকম তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করুন। নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।